আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার, আরও ভালো করে বললে মমতা ব্যানার্জির সরকার। কেন মমতা ব্যানার্জির দলের নামটা না বলে মমতা ব্যানার্জির সরকার মানে তৃণমূল কংগ্রেস সরকার না বলে মমতা ব্যানার্জির সরকার বলাটা কেন বেশি যুক্তিযুক্ত? তার কারণ এই দল একটি স্বৈরতান্ত্রিক দল, যে দলের প্রধান তিনি হচ্ছেন একমাত্র দলের মানুষ, আর সবাই হচ্ছে আজ্ঞাবহ ভৃত্য। একটা পুরনো কথা এই প্রসঙ্গে আছে এই দল সম্পর্কে, যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্ট তবু আলো দেয়, কিন্তু তারা আলোও দেয় না, অন্ধকার হয়ে থাকে। তো এই সরকারের আজকে বিদায় ঘণ্টা বেজে গেল। আজ 4 মে 2026, এখন সময় বেলা 3:15। এই সময়ে যা ভোটের রেজাল্ট, মানে 2026-এর এপ্রিলের 23 তারিখ এবং 29 তারিখে যে ভোট হয়েছিল রাজ্য বিধানসভার এই রাজ্যের জন্য, তার ফলাফল আজকে প্রায় বেরিয়ে যাওয়ার মুখে। তবে একটা কথা বলে রাখা ভালো, এখনও ফাইনাল রেজাল্ট আসেনি। যে রেজাল্ট এসছে সেটা হলো লিড, কে কতগুলো কেন্দ্রে এগিয়ে আছে সেইটা। এখনও নির্বাচন কমিশন ফাইনাল রেজাল্ট ঘোষণা করেনি। তো আমি বাংলা বিভিন্ন চ্যানেল মাঝে মাঝে একটু দেখেছি। সেই চ্যানেলে দেখা যাচ্ছে একটা পত্রিকা এবিপি আনন্দ, তাদের হিসাবে এই সময় বিজেপি এগিয়ে আছে, লিড নিয়ে আছে 192টিতে, আর তৃণমূল কংগ্রেস ঠিক তার অর্ধেক 96টিতে। এই একই সংখ্যা নিউজ 18 বাংলা তারাও দিচ্ছে। TV9 পত্রিকা তারা একটু বেশি হিসাব দিয়েছে, তারা বিজেপির পক্ষে 199 এবং টিএমসি 86, তৃণমূল কংগ্রেস মমতার দল। জি বাংলা, এটাও নিউজ চ্যানেল, তারা দিচ্ছে 193 বিজেপি এগিয়ে আছে এবং 94টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আর রিপাবলিক বাংলা আর বাংলা, তারা বলছে 194টিতে বিজেপি এগিয়ে, 94টিতে তৃণমূল এগিয়ে। তো আর বাকি দলগুলো, কংগ্রেস একসময় দোর্দণ্ড প্রতাপ, সিপিএম, তারা এখন অতীতের ছায়া হয়ে গেছে। মানে তাদের শরীর থেকে এখন শুধু কঙ্কালটা আছে। কঙ্কালও যে সব অঙ্গগুলো আছে তা নয়, তাদের অবস্থা এতটাই খারাপ, একটা দুটো পেয়েছে। তো এই যে ব্যাপারটা নিয়ে এখন সম্ভাব্য পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি প্রায় 2/3 মেজরিটি, 294টি আসনে 293টিতে গণনা হচ্ছে আজ। ফলতার একটি আসনে 21 মে ভোট হবে। তো তারপরে সেখানটার ভোটেও নিশ্চিত লিখে নিতে পারেন যে মানুষ ভয় কাটিয়ে বিপুলভাবে বিজেপিকে জয়যুক্ত করবে। সুতরাং আজকে যে আসন পাক, তার সাথে আরও একটা আসন, ফলতার আসন যুক্ত হবে, এটা মোটামুটি নিশ্চিত। তো এই অবস্থায় আজকে দেখা যাচ্ছে 294টি আসনের 2/3 মেজরিটি হতে গেলে দরকার 196টি আসন। তো সেই আসনটা বিজেপি পেয়ে যেতেও পারে, কারণ ফাইনাল রেজাল্ট এখনও আউট হয়নি। তো এই পরিস্থিতিতে এখন আমাদের চিন্তা এবং আলোচনা যেটা হচ্ছে, যেটা এখন সামনে আসছে, যে আগামী দিনে বিজেপি কি করতে যাবে। বিশেষত মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, সেই জায়গা থেকে রাজ্যকে তুলতে গেলে বিজেপিকে কি করতে হবে। দেখুন, শিল্পায়ন, অন্যান্য ব্যাপার এসবগুলো তো আছে, কিন্তু মমতা ব্যানার্জি সরকারের যে দুর্নীতি করেছে, যেটাকে পাহাড় প্রমাণ দুর্নীতি বললেও কম বলা হয়, সেই পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে এইবার এই বিজেপি সরকার সেটা কি করবে,
এই ব্যাপারটা নিয়ে একটু আমাদের এখন আলোচনা এই ব্যাপারটাতে। দেখুন, বাংলা একসময় শিল্পে প্রথম ছিল, শিক্ষা সংস্কৃতিতে সব কিছুতে বাংলা ছিল ভারতের মধ্যে প্রধান। সেই ভারতের মধ্যে বাংলা এখন সব শেষের নিচের দিকে এসে গেছে, এমনকি উড়িষ্যাও বাংলা থেকে অনেক এগিয়ে গেছে সব দিকে। তো এইখানটাতে যাদের অপরাধে বাংলা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, তাদের তো বিচার একটা করবেই। কারণ মানুষের দাবি কিন্তু সেটাও, মানুষ চায় এই বাংলা শিল্পে এগিয়ে যাক, বাংলার উন্নতি হোক। এটা যেমন চায়, তেমনি মানুষ এটাও চায় যে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, তারা যদি রাজনীতি না করে, রাজনীতির বাইরে যারা এগুলো করে, তাদের জন্য আদালত আছে। তো এরা মন্ত্রী ছিল, শান্তি ছিল, এদের জন্য কেন আদালত হবে না? এদের জন্য যথোপযুক্ত বিচার হওয়া চাই। তো এই ব্যাপারটার জন্যেই অনেকেই আবার বলেন, না না, এইভাবে কিছু করাটা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ হচ্ছে, অনেকে বলছেন উইচ হান্টিং করে তাহলে এটা করে নয়। কিন্তু উইচ যেখানে হান্টিং করতে হয় না, ডাইনি খোঁজার দরকার নেই, ডাইনি যেখানে চোখের সামনে রয়েছে, তখন তো সেই ডাইনিকে তাকে তো আর উইচ হান্টিং বলা যাবে না। সে তো সামনেই রয়েছে, এবং তার যে বিচার, সেই বিচারটা করতেই হবে। আজ যখন সত্যি ক্ষমতার পালাবদল ঘটে যাচ্ছে বলে মোটামুটি নিশ্চিত, এই পালাবদল ঘটলে তো শুধু নবান্নের চাবি বদলাবে না, ফাইলের ধুলো উড়বে, আলমারির তালা কাঁপবে। আর এতদিন যেসব নাম কাগজে, কোর্টে, সমনে, তল্লাশিতে ভাসছিল, তারা হঠাৎ করেই হয়ে উঠবে বাংলার রাজনৈতিক অভিধানের কেন্দ্রীয় শব্দ। শাস্তি চাই এই অপরাধের। কারণ এই কাহিনী কোনো একক দুর্নীতির গল্প নয়, এটা এমন এক শাসন ব্যবস্থার গল্প যেখানে একটার নাম শিক্ষক নিয়োগ, একটার নাম পুর নিয়োগ, একটার নাম কয়লা দুর্নীতি, একটার নাম রেশন দুর্নীতি, একটার নাম গরু পাচার, একটার নাম রাজনৈতিক ছত্রছায়ায় সমস্ত রকমের ভয়ঙ্কর দুর্নীতি করে দেয়া। আর এর বাইরে আছে আরজিকর, এর বাইরে আছে সন্দেশখালি, মেয়েদের ওপরে, নারী জাতির ওপরে অত্যাচার, এগুলো তো দেখতে হবে। আরজিকর কাণ্ড, যাকে নিয়ে সেই অভয়ার মা এই নির্বাচনে দাঁড়িয়েছিলেন বিজেপি দলের প্রার্থী হয়ে, তার একমাত্র সন্তান ডাক্তার, তাকে হারাবার পর তার বিচার হয়নি। সেই বিচার হয়নি, এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তারা একযোগে বিচারটাকে নষ্ট করে দিয়েছিল। মানে কোনো ভালো ব্যবস্থা না করে, ময়না তদন্ত না করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আজ সেই অন্যায়ের বিচার চাইতে অভয়ার মা ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, এবং তিনি জিতছেন, তিনি জিতে যাবেন। সুতরাং ভয়ঙ্কর ব্যাপারটা হলো, প্রতিটা ফাইল আলাদা, কিন্তু প্রতিটি ফাইলের আশেপাশে বারবার উঠে আসে একই রাজনৈতিক পরিসরের লোকজন। কোন রাজনৈতিক পরিসর? বলা বাহুল্য তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তার সঙ্গী সাথীরা। প্রথমে ধরা যাক শিক্ষক নিয়োগ দুর্নীতি। এই কেসে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করেছিল, পরে তিনি জামিন পান, কিন্তু 2026 সালে কয়েকদিন আগেও তার ঠিকানায় আবার তল্লাশি হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলমান। মানিক ভট্টাচার্য, যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক, তাকেও ইডি গ্রেপ্তার করেছিল, পরে তিনিও জামিন পান। অর্থাৎ এগুলো কোনো ভুল হয়ে গেছে ধরনের মামলা নয়। রাজনৈতিক যে আরজিকর ঘটনা, আরজিকরের তখনকার যিনি প্রিন্সিপাল, তিনি মমতার অত্যন্ত ঘনিষ্ঠ। মানুষের চাপে
প্রচণ্ড প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, তাকে আরজিকর থেকে তুলে নিয়ে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দিলেন। এই হচ্ছে মমতার বিচার, অর্থাৎ তিনি নিজে প্রত্যেকটি অন্যায়ের সাথে, দুর্নীতির সাথে জড়িত। এটা কোনো ভুল হয়ে গেছে ধরনের মামলা নয়, এটা এমন এক জাল যেখানে মন্ত্রী থেকে বোর্ড চেয়ারম্যান, হাসপাতালের সুপারিনটেনডেন্ট, হাসপাতালের প্রিন্সিপাল, সবাই যুক্ত। আর শিক্ষা দুর্নীতিতে তো মন্ত্রী ধরা পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়, বোর্ড চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, এরাও ধরা পড়েছেন। এরা সবাই তৃণমূলের নেতা। এরপর আসে দ্বিতীয় স্তর, যেখানে তদন্ত শুধু পুরনো নামেই থেমে থাকেনি। যেমন ধরুন সুজিত বসুকে 2026 সালের মে মাসে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রতিন ঘোষ খাদ্যমন্ত্রী, তাকে এখন খাদ্যমন্ত্রী, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে। টাকা নিয়ে হাজার হাজার যাদের কোনো ক্ষমতা নেই, যোগ্যতা নেই, তাদেরকে দেয়া হয়েছে চাকরি। কোনো বাছাই করা হয়নি। এমনকি এমন খবর আছে যে WBCS পরীক্ষায় সাদা খাতা দিয়ে তাদেরকে নাম্বার দিয়ে পাশ করিয়ে তাকে WBCS হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রশান্ত বর্মন বিডিও, তার কথা তো জানেন, খুনের মামলায় জড়িয়ে পড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি পালিয়ে গেছেন, আত্মগোপন করে আছেন। কে দায়ী? সব দায় কিন্তু উঠে আসছে একদিকে। দেবাশিস কুমার, তার বিরুদ্ধে ECIR নথিভুক্ত হয়েছে এবং তাকে ইডি একাধিকবার জেরা করেছে বলে রিপোর্টে এসেছে। কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এই নামগুলোও নিয়োগ দুর্নীতির একই আধারে ঘুরে ফিরে এসেছে। কালীঘাটের কাকু, তিনি তো এক ইতিহাস তৈরি করে ফেলেছেন। তিনি বলেছিলেন তার সাহেবকে কেউ ধরতে পারবে না। কে তার সাহেব? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, ভ্রাতুষ্পুত্র, মতান্তরে তার পুত্র। এখন প্রশ্ন হচ্ছে, এরা কি শুধু চুনোপুটি? রাজনীতি কখনোই শুধু সামনে থাকা লোকদের নিয়ে চলে না। যে সরকারের নিচের তলা এত ভেজা, তার ওপরের তলার দেয়াল শুকনো, এই গল্পটা খুব কম মানুষই বিশ্বাস করে। আর সেই কারণেই আলোচনার কেন্দ্রে বারবার আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কয়লা পাচার সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় তার বিরুদ্ধে ইডির সমনকে চ্যালেঞ্জ করে করা আবেদন 2024 সালে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। ফলে সেই তদন্ত প্রক্রিয়া বহাল আছে। কিন্তু আজ অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাস্টডিতে নেওয়া হয়নি, গ্রেপ্তার করা হয়নি। কারণটা সহজবোধ্য, কারণ তিনি এই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই সমস্ত ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দিলে তাকে কি করবেন সেটা তিনি নাকি আগুন জ্বালিয়ে দেবেন, একাধিকবার বলেছেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আলাদা মামলাতেও আদালত ইডি ও সিবিআই এর জিজ্ঞাসাবাদের পথ পুরোপুরি বন্ধ করেনি বলে রিপোর্ট হয়েছে। মানে কথাটা খুব সোজা, অভিষেকের বিরুদ্ধে শুধু রাজনৈতিক স্লোগান নেই, তার ক্ষেত্রে আইনি কাগজপত্র, সমন, আদালত পর্যায়ের লড়াই সব রয়েছে। বড় মাছের গন্ধ এখানেই। কারণ ছোটদের জেরা করে, চুনোপুটিদের জেরা করে, মাঝারিদের তল্লাশি করে বড়দের নাম যদি বারবার আদালত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে ক্ষমতার বদলের পর যে ক্ষমতার বদল আজ হয়েছে, তাহলে তদন্ত সংস্থাগুলো কোথায় থামবে? তারা আদৌ আর থামবে কিনা, এই প্রশ্নটা অমূলক নয়। আজ যে অভিষেক সমন প্রতিরোধ রাজনীতির মুখ, কাল তিনিই হতে পারেন কেন্দ্রীয় জেরা পর্বের প্রধান চরিত্র। তার যে বাড়ি কালীঘাটে,
তার যে বাড়ি পাহারা দেয় কয়েকশো পুলিশ, সেই পুলিশ কাল আর থাকবে না। এই নতুন সরকার এলে তার আগেই তিনি পালিয়ে যেতে পারেন। আমাদের মনে হয় চারদিকে সমস্ত জায়গায় ইডি, সিবিআই, সমস্ত বিমানবন্দরে তাদেরকে পাঠিয়ে দেওয়া উচিত, খবর পাঠিয়ে দেওয়া উচিত, যাতে সে দেশত্যাগ না করতে পারে। কারণ বিদেশে তার এত টাকা জমিয়ে রেখেছে যে দেশ থেকে তার সাকরেদরা পালিয়ে রয়েছে যেখানে, তো সেও পালিয়ে যেতে পারে। কিন্তু সুতরাং চেষ্টা করতে হবে তাকে বিচারের মুখে দাঁড় করাতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আমরা দেখেছি, বীরভূমের অনুব্রত, সিবিআই এর গরু পাচার মামলায় তিনি 2024 সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন, কিন্তু একই পর্বে ইডির মামলা আলাদাভাবে বহাল আছে, এখনও আছে। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন, রেশন দুর্নীতি মামলায় ইডি 2023 সালে তাকে গ্রেপ্তার করে, পরে 2025 সালে তিনি জামিন পান। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি মন্ত্রিসভার আইনমন্ত্রী মলয় ঘটক একদা ছিলেন আইনমন্ত্রী, তিনি কয়লা মামলা নিয়ে আদালতে সুরক্ষা চাইলেও দিল্লি হাইকোর্ট তাকে সুরক্ষা কবচ দেয়নি। অর্থাৎ কেসের ধরন আলাদা, নাম আলাদা, কিন্তু থিম একটাই, বিষয় একটাই, ক্ষমতার করিডোরে থেকে তদন্তের করিডোর। এখানে কেউ যদি বলে এসব তো কজনের নাম, পুরো দলকে টাকা দেওয়া টানা হচ্ছে কেন, তাহলে তাদের স্মরণ করাতে হয় সারদাতে কুণাল ঘোষ, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, এদের সবার নাম উঠে এসেছে। ফিরাদ হাকিম, তার নাম উঠে এসেছে নারদাতে উঠে এসেছে মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়। তাদেরকে গ্রেপ্তার করেছিল সিবিআই, পরে আদালত থেকে ইন্টারিম বেল মিলেছে, কিন্তু মুক্তি মেলেনি। অর্থাৎ এই ধারাটা নতুন নয়, নতুন হলো এখন মানুষের ধৈর্য পুরনো হয়নি। মানুষ চাইছে, আজ যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো, টেনে ছুঁড়ে ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাস্তায়, তখন মানুষ বলছে বিচার চাই, আমরা শিল্প চাই, উন্নয়ন চাই, বাংলার উন্নয়ন হোক, মানুষের চাকরি হোক, সব চাই। কিন্তু সেই সাথে সাথে এটাও চাই, এই চোর, এই ডাকাত, এই বদমাশ, এই খুনি, এদেরও বিচার করতে হবে, ছাড় দেয়া চলবে না। উইচ হান্টিং হতে পারে বলে এদেরকে ছাড়া নয়, কারণ এরা সত্যি সত্যি উইচ, ডাইনি। এনআইএ ট্রাক একেবারে উধাও নয়, এনআইএও আছে। নন্দীগ্রামে 2024-এর বিস্ফোরণ মামলায় 2026 সালে 43 জন তৃণমূল নেতাকর্মীকে এনআইএ সমন করেছে। আর মালদার মামলায় আব্দুল রহমানের মতো স্থানীয় তৃণমূল নেতাকেও তলব করা হয়েছে। মানে শুধু ইডি নয়, শুধু সিবিআই নয়, একাধিক কেন্দ্রীয় সংস্থার নথিতে তৃণমূল সংলগ্ন নামের উপস্থিতি এখন রাজনৈতিক আলাপের একেবারে কেন্দ্রে, সেন্টারে চলে গেছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শিগগিরই তার দরজায় ইডি, সিবিআই এসে কড়া নাড়ুক, তাকে ধরে নিয়ে গিয়ে তিহারের জেলখানায় ভর্তি করে দিক। যুবরাজ, গণতন্ত্রের যুবরাজ, এটা গণতন্ত্রের লজ্জা, গণতন্ত্রের অপমান। তাকে বিচার করতেই হবে, তাকে ধরতেই হবে, তাকে আইনের মুখে দাঁড় করাতে হবে। এবার আসি তার পিসি, যিনি এই ডাকাত দলের মক্ষী রানী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে। আজকের দিনে প্রকাশ্য রিপোর্টে তাকে অভিযুক্ত, সমনপ্রাপ্ত, এফআইআর বা ইসিআইআরে তার নাম আছে, তার নামে চার্জশিট আছে, এটা বলা যায় না। কারণ তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে মামলা করতে গেলে অনেক বড় পারমিশন নিতে হয়। এই তত্ত্বটা সেই জন্যই তাকে নেওয়া হয়নি, কিন্তু তার সাঙ্গপাঙ্গ সবার নামই ওখানে আছে।
এই তথ্যটা বলা জরুরি এই জন্যেই, রাজনৈতিক বক্তৃতা আর আইনি নথি এক জিনিস নয়, কিন্তু রাজনীতির দায় আছে, সেটা কি নেই? শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, বোর্ড চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন, একের পর এক তদন্ত চলছে। আবার 2026 সালেও ইডির তল্লাশি। এসবের পরেও যদি কেউ বলে মন্ত্রিসভার প্রধান কিছুই জানতেন না, তিনি ধোয়া তুলসী পাতা, তিনি শুধু হাওয়ায় চটি পরেন আর সাদা শাড়ি পরেন, ওই সাদা শাড়ির দামটা জানেন না, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র স্পেশালি বানিয়ে নিয়ে এসে দেন, তাহলে মানুষ তো প্রশ্ন তুলবেই যে তিনি সততার প্রতিমূর্তি। সেই পোস্টার 2011 সালে দেখা গেছে, তারপর যত দিন গেছে সেই পোস্টার চলে গেছে, সে এখন তিনি হয়েছেন দুর্নীতির প্রধান প্রতিমূর্তি। বিরোধীরা প্রকাশ্যেই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছে, এতদিন সে দাবি কেউ দেখেনি। এইবার এই মন্ত্রিসভা থেকে, তার মন্ত্রী ক্ষমতার থেকে বিদায়ের পর অবশ্যই দেখা হবে, দেখা উচিত, এবং বাংলার মানুষ সেই দাবি করছে। এইবার এই জায়গাতেই বিরোধী জনমত আমাদের মনে পড়ে হরিয়ানার একদা মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার কথা। ওম প্রকাশ চৌটালা তিনি জেল খেটেছিলেন শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি নিয়ে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন না? কেন তিনি তিহারে যাবেন না? কেন গিয়ে ভাইপোর সাথে তিহারেই তার বাস হবে না? যদি দুর্নীতির গাছের ডাল, পাতা, শেকড় সব একই সরকারের ছায়ায় বেড়ে ওঠে, তাহলে একদিন না একদিন প্রশ্ন উঠবেই, আরে বাবা, এই গাছের মালিকে ছিল, এই বাগানের মালিকে? মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের তীর তার দিকে যেতে বাধ্য, এবং দেরি না করে তার পাপের শাস্তি তাকে দেয়া উচিত, কারণ পাপ বাপকেও ছাড়ে না। এই সরকার এতদিন একটা কৌশল নিয়েছিল, তারা কেসকে বলতো ষড়যন্ত্র, অভিযুক্তকে বলতো শহীদ, তদন্তকে বলতো কেন্দ্রের প্রতিহিংসা। কিন্তু সমস্যা হলো, যখন সমন বাড়তে থাকে, জেরা বাড়তে থাকে, গ্রেপ্তার বাড়তে থাকে, জামিনের খবর, তদন্তের খবরকে মুছতে পারে না। বেল কিন্তু তদন্ত থেকে মুক্তি নয়, তাকে তদন্তের সময় তাকে একটু বিশ্রাম দেয়া। বিশ্রাম ওই অর্থে নয়, বেল তাকে জামিন পাওয়া, সেটা তদন্ত থেকে মুক্ত নয়। আমি কে ধরা পড়লো, কার বাড়িতে তল্লাশি হলো, কে আদালতে গেল, কে জামিন চাইলো, কে বলল আমি নির্দোষ, আর আদালত বলল তদন্ত চলুক তদন্ত। বাংলার মানুষ একটা জিনিস খুব ভালো বোঝে, ক্ষমতা যখন দীর্ঘস্থায়ী হয় তখন তার চারপাশে অনিবার্যভাবে জন্ম নেয় দুটো শ্রেণী, একদল সুবিধাভোগী আর একদল নীরব সাক্ষী। তৃণমূল আমলের এইসব কেস শুনলে মনে হয় তৃতীয় একটা শ্রেণীও ছিল, ফাইলের আড়ালে থাকা মধ্যস্বত্বভোগী ক্ষমতাবাজ, যারা ভারত আর সরকার মানে সুরক্ষা কবচ মনে করে। কিন্তু কাল যদি আজ যখন ফল উল্টে গেছে, এদেরকে বিচারের জায়গায় আনতে হবে। বাংলার মানুষ ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে এটাও চায় যে এরা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, মমতা ব্যানার্জি সম্পর্কে তার দলের নেতারা এক সময় বলেছিলেন উনি ডাকাত রানী। এই কুণাল ঘোষ তিনি বলেছিলেন সব কিছুর পেছনেই মমতা। পশ্চিম বাংলায় একটা বড় কথা আছে, একটা ছড়া করে বলে এখানকার লোক, সেটা হচ্ছে সবার পেছনেই আছে ওই সাদা হাওয়াই চটি। এর জন্যই বাংলা আজকে এই ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছেছে। মানুষ যারা নতুন ক্ষমতায় আসছে, বিজেপির নেতৃত্ব, তারা যেন এই অন্যায় 15 বছর ধরে বাংলায় যে অন্যায় হয়েছে, তার যারা অন্যায় যারা করেছে, সেই খুনি দুর্বৃত্তদের যেন বিচার করে। অভিষেক তিহার জেলে যাক, তার জায়গা হোক,
এবং সেখানে যেন মমতাও যেতে পারেন। ওম প্রকাশ চৌটালার উদাহরণ আমাদের সামনে। ধন্যবাদ।